ভ্যাট আরোপের প্রতিবাদে আজও রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে যেই দেশ স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে নাকি পড়ালেখা করার জন্য ভ্যাট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার এটা প্রত্যাহার না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। টিউশন ফি বাড়বে না বলল এনবিআর। ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই, আবারও মন্তব্য অর্থমন্ত্রীর। দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। অবরোধের কারণে দিনভর যানজট স্থবির নগরী। 1 ঘন্টা জায়গায় যদি 3 ঘন্টা লাগে তাহলে কিভাবে অফিস আদালত করবো? গাড়ি জমা হইল 3200 টাকা। এই যে সকালবেলা আইসি, শেষ যা আইসি এগুলো খরচ মরচ করে শেষ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত। রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণার পরপরই অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ। আবারও বাড়ল গণপরিবহনের ভাড়া, তবে বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকাই বহাল। সিএনজি অটোরিকশায় প্রথম 2 কিলোমিটারে 15 টাকা বেড়ে হলো 40, ক্ষুব্ধ যাত্রীরা। জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রী। প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তাদের ভূমিকার। দুর্নীতির 2 মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা। মামলার তারিখ নিয়েও ভিন্ন মত। এবং আপাতত গ্রাহকদের সিম নিবন্ধন করতে হচ্ছে না, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। রোববার থেকে তথ্য যাচাই বাছাই শুরু। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাজধানী জুড়ে বিভিন্ন ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, বনানী, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন স্থানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 7.5% ভ্যাট যদি আরোপ করা হয়, কিভাবে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই ভ্যাটটা আরোপ করে জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষাটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার, এটা কোনো পণ্য না। আমাদের একটা মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা একটা আন্দোলন করছি। শিক্ষার্থীদের অভিযোগ, এর মাধ্যমে উচ্চ শিক্ষাকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে যেই দেশ স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে নাকি পড়ালেখা করার জন্য ভ্যাট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার এটা প্রত্যাহার না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এদিকে সিলেটে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া তার এভারেজ খরচ হলো দৈনিক 1000 টাকা, এবং তার বিরাট অংশ হলো বেতন। সেখানে আমি 7.5% দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। তারা এজন্যে যে আবার কি বাড়াবেন, ফিস বাড়াবেন, সেটা সব উচিত নয়। এদিকে দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না। বর্তমানে আদায়কৃত টিউশন ফির মধ্যেও ভ্যাট যুক্ত আছে, যা পরিশোধ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বর্ধিত ভ্যাটও বিশ্ববিদ্যালয়গুলোকেই পরিশোধ করতে হবে। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে আন্দোলন করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজার সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে রাতে স্থানীয় ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ওই এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ওপর রাত 8টার দিকে হঠাৎ করেই হামলা চালানো হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। 2 দফা সংঘর্ষের পর পুলিশ বিক্ষোভকারী ছাত্রদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশের হাতে আহত হন এক শিক্ষার্থী। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই এখানে, ঠিক আছে, হঠাৎ করে অতর্কিত কিছু ছেলে আসলো, জয় বাংলা বলে বলে পোলাপানদের মারা শুরু করলো। এখন তো আমরা মারামারি করতে পারি না, কারণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। একজন বলতেছিল যে ছাত্রলীগের সবাই আসতেছে, তোমরা এখানে সাবধান হও। তো এটা বলার সাথে সাথে অতর্কিত এসে আমাদের আক্রমণ করা শুরু করলো এবং 4-5 জনকে মারলো। পুলিশ তারপর সবাইকে ছেড়ে দিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে ভ্যাট দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতের 10ম জাতীয় সংসদের 7ম অধিবেশনের সমাপনী ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে উচ্চশিক্ষায় কম ব্যয় হয় বাংলাদেশে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য ভ্যাট ধরা হয়েছে, এই ভ্যাট তো ছাত্রদের দিতে হবে না, এটা তো ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরাই দেবে এবং কর্তৃপক্ষরা সেটা স্বীকার করেছেন যে তারা ভ্যাট দেবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে তো অনেক খরচ আমরা করি, এমনকি দরিদ্র ছাত্র ছাত্রীদের আমরা স্টাইপেন্ড দিচ্ছি। প্রায় 1,28,00,000 ছাত্রছাত্রী একবারে প্রাথমিক থেকে নিয়ে ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পাচ্ছে, উপবৃত্তি পাচ্ছে, সেই ব্যবস্থা করছি। বিনা পয়সায় আমরা বই দিচ্ছি। বাংলাদেশে উচ্চ শিক্ষায় সরকারি যত বিশ্ববিদ্যালয় সেখানে যত কম টাকায় পড়ে, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এত কম টাকায় কোনো ছাত্রছাত্রী পড়তে পারে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাগুলি উপলব্ধি করতে হবে। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সকাল থেকেই রাজধানীর কিছু সড়কে থেমে থেমে গাড়ি চললেও মিরপুর রোড, ফার্মগেট, বাংলা মোটর, বনানী, মহাখালী সহ গুরুত্বপূর্ণ সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যানবাহনগুলো। এতে ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। অনেকে পায়ে হেঁটেই রওনা হন গন্তব্যে। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ধানমন্ডি, বনানী, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে অনেক যানবাহন। রাজধানী জুড়ে তীব্র যানজটে নাগরিক ভোগান্তি ছিল চরমে। দুর্ভোগে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মস্থলমুখী মানুষকে। 12টা থেকে এখানে আসি, এখন বাজে 6টা প্রায়। আমার যাওয়াদের কোনো পথ নেই। 1 ঘন্টা জায়গায় যদি 3 ঘন্টা লাগে তাহলে কিভাবে অফিস আদালত করবো? বাচ্চা তো স্কুলে ছুটি হয়েছে সেই 2টার সময়, মিরপুর স্কুলে আটকা পড়ে রয়েছে 5 ঘন্টা যাব। গাড়ি জমা হইল 3200 টাকা। এই যে সকালবেলা আইছি, শেষ যা আইছি এগুলো খরচ মরচ করে শেষ। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। কি করব, কিছু পাই না। মধ্যপাড়া থেকে আসলাম রিক্সা থেকে নামলাম। পরীক্ষা আছে, বাচ্চার যাইতে পারতেছি না। এটা কি দাবি আদায়ের পন্থা? আমার একটা কোয়েশ্চেন সেটা নিয়ে। নাগরিক ভোগান্তি কমাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রভোস্ট কার্যালয়ে ফেডারেশনের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সব ধরনের পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা আরো বলেন, নতুন বেতন কাঠামো ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু সেই দাবি না মেনে বরং তাদের আরো পিছিয়ে দেওয়া হয়েছে। এতে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প তাদের সামনে নেই। 13/9/2015 তারিখে পূর্ণ দিবস কর্মবিরতি এবং 14, 15, 16 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আমরা করব, ক্লাস চলবে, সবকিছু চলবে। ইতিমধ্যে আমাদেরকে যদি আলোচনার জন্য আহ্বান করা হয় তাহলে ভালো, আলোচনার জন্য যদি আমাদেরকে আহ্বান না করা হয় তাহলে 17/9/2015 তারিখ আবার আমরা পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করব। সেদিনও আমাদের অবস্থান ধর্মঘট থাকবে। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বিক্ষোভকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে এই কথা বলেন মন্ত্রী। আমি যেভাবে বক্তব্যটি দিই তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে, কারণ জ্ঞানের অভাবে বলা
আর যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত বলার মধ্যে অনেক তফাৎ আছে। আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত, তবে বিস্মিত যে তারা সরকারি সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে নেমে গেল। আমার এই বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল এবং আমি তা প্রত্যাহার করছি। এই জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্তি হোক। জনগণের সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আরও আন্তরিক হয়ে সেবা দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শাসক নয়, কাজ করতে হবে সেবক হয়ে। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি। এ সময় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 1 বছরের নিবিড় প্রশিক্ষণ শেষ করে এখন আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নামবেন পুলিশের এই নবীন কর্মকর্তারা। সারদার শতবর্ষ পুরনো এই পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বিসিএস 33তম পুলিশ ব্যাচের 160 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদনের জবাবে পুলিশ বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে কাজ করছে তার সরকার। যারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত, দেশের শান্তি নিরাপত্তা রক্ষা করে, তাদের পুনর্গঠন, তাদের উন্নত প্রশিক্ষণ এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা এবং জনগণের সেবার উপযুক্ত করে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। নতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে 1972 সালে এই মাঠে জাতির জনকের দেয়া ভাষণ থেকে উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। বলেন, শাসক নয়, বরং সেবক হিসেবে কাজ করতে হবে প্রতিটি পুলিশ সদস্যকে। মানুষ তার চরম বিপদে পুলিশের দ্বারস্থ হয়, কাজেই তাদেরকে আইনি সেবা দিয়ে মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করবেন। পুলিশকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে বাংলাদেশে বিভিন্ন নাশকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবেলা অত্যন্ত দক্ষতার সাথে তারা করে যাচ্ছেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রাজের উপনিবেশবাদের হাতিয়ার হয়ে নয় কিংবা পাকিস্তানি সামরিক জান্তার পেটোয়া বাহিনী হয়ে নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের পুলিশের যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নবীন এসব পুলিশ কর্মকর্তাদের আগামী দিনে পথ চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, সারদা, রাজশাহী। রাত 11টার সময় আরো থাকছে। অভিবাসন নীতি অনুকূল হওয়ায় এবার শরণার্থীদের ঢল সুইডেনমুখী। ইতালি ও গ্রিসে আশ্রয় নেওয়া 40,000 অভিবাসীকে স্থানান্তরের পরিকল্পনা ইউরোপীয় পার্লামেন্টের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিধি বহির্ভূতভাবে সাক্ষ্য গ্রহণের অভিযোগ তুলে আদালতে প্রতিবাদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন। এদিকে শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 3 জন সাক্ষীকে জেরা করেন বেগম জিয়া সহ অন্য 2 আসামির আইনজীবীরা। এরপর এ মামলার 7 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হলে এর প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে প্রায় ঘণ্টাখানিক যুক্তিতর্ক শেষে বিষয়টির সুরাহা করেন বিচারক আবু আহমদ জমাদার। পরে এ নিয়ে গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বেগম জিয়ার আইনজীবীরা। 111 বাংলাদেশে ক্যাঙ্গারি কোর্টে যেভাবে বিহেভ করেছে দুদক, একই রকম দুদক এখানে বেগম খালেদার মামলাতে একইভাবে বিহেভ করতে চায়। তারা আইন অনুযায়ী এখানে সাক্ষী প্রমাণ দিচ্ছে না। আমরা বেগম খালেদার পক্ষে বলেছি, আমরা এখানে বিচার চাই, তবে অবশ্যই আইন অনুযায়ী বিচার হবে। মাননীয় আদালত কারেকশন করেছে, দুদকের যে সাক্ষীগুলো বেআইনিভাবে লিপিবদ্ধ করা হয়েছে এগুলা বাদ দিয়েছে। তবে সাক্ষ্য গ্রহণ নিয়ে সৃষ্ট বিতর্ক ও বেগম জিয়ার আইনজীবীদের মন্তব্যের কোনো জবাব দেননি দুদকের আইনজীবীরা। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে আমি ওনাদের যে বাইরের যে বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য বা অন্য বক্তব্য, সে সমস্ত বক্তব্যের জবাব দিয়ে
দিতে চাই না, কারণ এটা আমার ডিউটি না। আগামী 17 সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও শুনানির দিন ধার্য করেন আদালত। তারিখ নির্ধারণ নিয়েও বাদী ও বিবাদী পক্ষের রয়েছে ভিন্ন মত। আমরা আশ্চর্য হয়ে যাই সকল মামলায়, ইভেন এই আদালতে, এই মাননীয় বিচারক আদালতে যত মামলা পেন্ডিং আছে, বিচারাধীন আছে, কোন কোন মামলার 1 মাস 1.5 মাস পরে ডেট দেওয়া হচ্ছে। বেগম খালেদের মামলার 2 দিন 3 দিন 7 দিন পর ডেট দেওয়া হচ্ছে। একটি মামলার বয়স 8 বছর, একটি মামলার বয়স 5 বছর, তারপরেও এগুলো নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তির জন্য আমরা চেষ্টা করছি। সুতরাং দ্রুততা বলতে ওনারা যেটা বুঝেন, আমরা সেটা বুঝি না। দুর্নীতির 2 মামলায় 75 কার্যদিবসের মধ্যে এ নিয়ে মোট 13 বার আদালতে হাজিরা দিলেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়িয়ে 1 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া 60 টাকাই বহাল থাকবে। এছাড়া সিএনজি অটোরিকশার প্রথম 2 কিলোমিটার ভাড়া 25 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা ঠিক করা হয়েছে, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। গ্যাসের দাম বাড়ার প্রেক্ষিতে সকালে সচিবালয়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে বিআরটিএর সুপারিশমালা পর্যালোচনা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই কথা ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1 টাকা 60 পয়সা থেকে 1 টাকা 70 পয়সা নির্ধারণ করছি। এটা হলো বাস। আর মিনি বাসের ক্ষেত্রে 1 টাকা 50 পয়সা বৃদ্ধি করেছি 1 টাকা 60 পয়সা। সিএনজি চালিত অটোরিকশার ভাড়া প্রথম 2 কিলোমিটারের ভাড়া 25 টাকা থেকে 40 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া 60 টাকা 64 পয়সা থেকে 12 টাকা। যে কোনো দূরত্বে যাত্রী পরিবহনের সর্বনিম্ন ভাড়া 25 টাকা থেকে 40 টাকা। দূরপাল্লার ভাড়া বাড়বে না। গণপরিবহনের ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও অন্যান্য পেশার স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় তা বাড়তি চাপ সৃষ্টি করবে। অসাধু পরিবহন ব্যবসায়ীদের নজরদারির মধ্যে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। 16 কোটি মানুষের দেশে আয় বেড়েছে মাত্র 21 লাখ সরকারি চাকরিজীবীর। বাকিদের সমহারে আয় না বাড়লেও দিন দিন ভারী হচ্ছে ব্যয়ের পাল্লা। সম্প্রতি গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাবে বাসাবাড়িতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খরচ বেড়েছে অনেক ক্ষেত্রেই। তার উপর সাধারণ মানুষের নিত্যদিনের বাহন গণপরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা। সবকিছু মিলিয়ে যেন দিন দিন অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা। ওনরা যদি 5 টাকা বাড়ায়, ওনরা পাবলিক বাস এবং সিএনজি 25 টাকা বাড়াই ফেলবে। 25 টাকার ভাড়া 40 টাকা দিতে হবে। যে টাকা ব্যয় হচ্ছে সেটা দিয়ে ঘর ভাড়া চলে যাচ্ছে। দেন আবার যদি আমাদের বাস ভাড়া বেড়ে যায়, তাহলে আমাদের জন্য খুব ইফেক্টিভ হয়ে যাচ্ছে এটা। 1 টাকার জায়গায় ওরা মনে করেন 2 টাকা 3 টাকাও ভাড়া বেশি নিতেছে। আর আমরা তো বাবা মার কাছ থেকে টাকাই না ঢাকা শহরে খরচ করি, তো নরমালি আমাদের জন্য তো এটা বিশাল একটা হেজিটেশনের জিনিস। ভাড়া বাড়ানোর সুযোগে অসাধু পরিবহন ব্যবসায়ীরা যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। সরকারের বেতন যেহেতু বাড়ানো হয়েছে, বেসরকারি যারা চাকরি করে, যাদের সংখ্যা সরকারের চেয়ে অনেক বেশি, তাদের বেতন যাতে কিছুটা হলেও আনুপাতিক হারে বাড়ানো যায়, সেদিকে আমার মনে হয় সরকারের একটা দৃষ্টি দেওয়া অতীব প্রয়োজন। যেই ভাড়া বৃদ্ধি করুক না কেন, ওই ভাড়া বৃদ্ধি তো চলে না। তারা তাদের ইচ্ছা অনুযায়ী ভাড়া বৃদ্ধি করে, এই জিনিসগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। জনগণকে ভোগান্তিতে পড়তে হয়, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। হাসপাতাল ও ওষুধের দোকান সহ বিভিন্ন স্থানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে সচিবালয়ে ভেজাল ওষুধ প্রতিরোধে আয়োজিত এক সভায় কথা বলেন তিনি। লাইসেন্স এবং লাইসেন্স ছাড়াও কিছু অবৈধ দোকানপাট আছে, ওষুধের দোকান আছে, আপনি সবাই জানেন, কারখানাও হয়ে গেছে, যেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই, আইনত ব্যবস্থা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কোর্ট অনেক সময় এ ব্যাপারে এমন সব নিষেধ জারি করে, যার ফলে অনেক ক্ষেত্রে আগানো যায় না। তাই মনে করি যে আমাদের অনেকগুলো সমস্যা আছে, সমস্যাগুলো চিহ্নিত করা হবে। আমি সবার সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয় টাস্ক ফোর্স, তারা বিভিন্ন অভিযান চালিয়েছে এবং অনেক হাসপাতালে, অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে, দোকানে এই ধরনের ভেজাল বা নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। এমনকি নাম করা হাসপাতালেও এই ব্যাপারে বাদ যায়নি।
এই অভিযানটা আরো জোরদার করতে হবে, আরো বেশি ব্যাপকভাবে করতে হবে। আপাতত গ্রাহকদের সিম নিবন্ধন করতে হবে না। আগামী রোববার থেকে মোবাইল ফোন অপারেটর ও জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ গ্রাহকদের সিম ও সিমের তথ্য যাচাই বাছাই শুরু করবে। তবে যাচাই বাছাই শেষে সব বৈধ গ্রাহকদেরই সিম নিবন্ধন করতে হবে। বিকেলে সচিবালয়ে মোবাইল সিম অপারেটর বিটিআরসি সহ জাতীয় পরিচয়পত্র প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। আপাতত আমরা রোববার দিন জনগণকে সংশ্লিষ্ট করছি না। আমরা প্রসেসটা শুরু করছি রোববার থেকে। এভাবেই মোবাইল ফোনের অপারেটর যারা আছেন তারা তাদের যে সিমগুলো আছে সেই সিমগুলোর তালিকা বা ডাটাবেসগুলো তারা প্রদান করবেন এনআইডিকে, এবং এনআইডি তাদের যে ডাটাবেস আছে সেটার সঙ্গে তারা মিলিয়ে দেখবেন। তারা এটি দেখবার পর আবার মন্ত্রণালয়ে প্রেরণ করবেন, কপি দেবেন বিটিআরসি কে, যে এই সিমগুলো ফেক আইডির বিপরীতে নিবন্ধীকৃত হয়েছে। ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান মোহাম্মদ আবুল বাশার সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৫টায় রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালায় র্যাব ৩। এ সময় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মোহাম্মদ আবুল বাশার, সংগঠনটির মিডিয়া শাখায় কর্মরত জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে গ্রেফতার করে তারা। র্যাব জানিয়েছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ সদস্যদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় ক্যাম্পাসে সাঁজোয়া যান সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, শাহপরান হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের কক্ষে এক বহিরাগত অস্ত্রধারী অবস্থান করছে। হল প্রভোস্টের কাছে এমন অভিযোগ করেন ছাত্রলীগ কর্মী আরিফ আহমেদ। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সমর্থকদের সঙ্গে আরিফ হোসেনের কথা কাটাকাটি হয়। এই ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিবাসন নীতি অনুকূল হওয়ায় এবার শরণার্থীদের ঢল সুইডেনমুখী। সুইডেনে ঢুকতে জার্মানি ও ডেনমার্ককে রুট হিসেবে ব্যবহার করছে তারা। এই পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের চাপ সামাল দিতে হিমশিম খাওয়ায় জার্মানির সঙ্গে সব রেল ও সড়ক পথ বন্ধ করে দিয়েছে ডেনমার্ক সরকার। এদিকে ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী 20,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। এর আগে ইউভুক্ত দেশগুলোকে কোটার ভিত্তিতে 1,60,000 শরণার্থী ভাগ করে নেয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন। ডেনমার্ক জার্মানি মহাসড়ক ধরে চলমান এই শরণার্থীদের গন্তব্য সুইডেন। অভিবাসন নীতি অনুকূল হওয়ায় সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ আর উন্নত জীবনের টানে জার্মানি ছেড়ে সেখানেই যেতে চাইছেন শরণার্থীরা। বুধবার সুইডেনের উদ্দেশ্যে জার্মানি ছেড়ে আসা প্রায় 2 শতাধিক শরণার্থীবাহী 3টি ট্রেন ডেনমার্কের রডবি শহরে আটকে দেয় দেশটির পুলিশ। এ সময় শরণার্থীদের ট্রেন থেকে নামতে বলা হলে অস্বীকৃতি জানায় তারা। যে কোনো মূল্যে তারা সুইডেন যেতে চান। সুইডেনগামী শরণার্থীদের ঢল সামাল দিতে এদিন ডেনমার্ক সরকার জার্মানির সঙ্গে দেশটির সব রেল ও সড়ক পথ বন্ধ করে দেয়। এতে অবশেষে পায়ে হেঁটে রওনা হন শত শত শরণার্থী। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী 20,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। যদিও এক্ষেত্রে ইউরোপীয় কমিশনের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কোটার ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইউরোপীয় কমিশনের নতুন প্রস্তাবের প্রতি আমরা সমর্থন জানাই। তবে ঠিক কোন প্রক্রিয়ায়, কয়টি ধাপে এসব শরণার্থীদের পুনর্বাসিত করা হবে এ বিষয়ে ইউরোপীয় কমিশনের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। সবাই চাইবে যে যার মতো এদেরকে পুনর্বাসিত করতে। তবে আমি মনে করি এক্ষেত্রে ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে একটি সমন্বিত প্রক্রিয়া প্রয়োজন। এর আগে 12,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এদিকে চলমান সংকটে আরো বেশি করে সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন তিনি। বিগত কয়েক বছরে
যুক্তরাষ্ট্র বহু সংখ্যক সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ইউরোপে চলমান শরণার্থী সংকটে যুক্তরাষ্ট্র আরো বেশি করে শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। এর আগে ইউরোপমুখী অভিবাসীদের চাপ সামাল দিতে ইউভুক্ত দেশগুলোকে কোটার ভিত্তিতে 1,60,000 শরণার্থী ভাগ করে নেয়ার প্রস্তাব দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ-ক্লদ জাঙ্কার। বুধবার স্টেট অব দি ইউনিয়নের ভাষণে অভিবাসী সংকট সমাধানে নতুন এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কোচ হওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কাজ করে তিনি শতভাগ খুশি বলেও জানান। আজ দুপুরে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পাশাপাশি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বধ করার জন্য মুশফিক সাকিবদের সামনে এটাই মোক্ষম সুযোগ বলেও মন্তব্য করেন হাথুরুসিংহে। No official contact has made to me. শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে কোচ হওয়ার প্রস্তাব নিয়ে আমার সাথে কেউ আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। সত্যি বলতে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে শতভাগ সন্তুষ্ট। আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবছি, চেষ্টা করছি কিভাবে অজিদের বিপক্ষে ভালো করা যায়। আমার মতে এখন বাংলাদেশ যে ফর্মে আছে তাতে নিজেদের চেনা পরিবেশকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে এটাই ছেলেদের জন্য মোক্ষম সুযোগ। এ মাসে এ দলের ভারত সফরে তারুণ্য নির্ভর দল করা হয়েছে, কারণ ভারতের এ দল বেশ শক্তিশালী। ওখানে ভালো করতে পারলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। প্রথমবারের মতো যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতল বাংলাদেশ। সামোয়াতে পঞ্চম যুব কমনওয়েলথ গেমসে আর্চারি ডিসিপ্লিনে বাংলাদেশের তামিমুল ইসলাম সোনা জয় করেন। এছাড়া আর্চারির বালিকা বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন নন্দিনী খান স্বপ্না। আর্চারির ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে ভারতের নিশানাথের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় তামিমুলের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন তামিম। অন্যদিকে একই দিনে বালিকা আর্চারির বিভাগেও সাফল্য ধরা দিয়েছে। মালয়েশিয়ার মাজলান নুরামনিয়া হানিসাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন নন্দিনী খান স্বপ্না। ফলে একটি সোনা ও একটি ব্রোঞ্জ সহ মোট 2টি পদক নিয়ে বাংলাদেশ এখন পদক তালিকার 17তম স্থানে অবস্থান করছে। এর আগে 2008 সালে ভারতে অনুষ্ঠিত তৃতীয় যুব কমনওয়েলথ গেমসে একটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। 23টি সোনা সহ মোট 60টি পদক নিয়ে অস্ট্রেলিয়া আছে শীর্ষে। শুক্রবার পর্দা নামবে পঞ্চম যুব কমনওয়েলথ আসরের। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভ্যাট আরোপের প্রতিবাদে আজও রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে স্থবির নগরী। ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই, আবারও বললেন অর্থমন্ত্রী। এতে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না, দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বলল এনবিআর। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত। রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণার পরপরই অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ। আবারও বাড়ল গণপরিবহনের ভাড়া, তবে বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকাই বহাল। সিএনজি অটোরিকশায় প্রথম 2 কিলোমিটারে 15 টাকা বেড়ে হলো 40। ক্ষুব্ধ যাত্রীরা। জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তাদের ভূমিকার। এবং দুর্নীতির 2 মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা, মামলার তারিখ নিয়েও ভিন্নমত। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।